এটার যিনি কাস্টিং ডিরেক্টর তিনিই একমাত্র বলেছিলেন, যদিও এত বছর অভিনয় করে সত্যিকারের অভিনেত্রী হয়ে থাকে তাহলে যে কোনো চরিত্রেই পারবে, তার জন্যে দরকার হবে না যে তার এই লুকটা আমরা জানি বলে এই লুকে করতে পারবে না, এরকম কোনো ক্যারেক্টার। দুটো মানুষের মধ্যে সম্পর্ক হয়ে যায়, মানে সেটা একটা লিগ্যাল রিলেশনে থাকার মধ্যেও কিন্তু কোথাও একটা সম্পর্ক দানা বাঁধতে পারে, এটা অবাস্তব কিছু নয়। একজন শিল্পীকে 3-4টে চ্যানেলে এই ঘুরিয়ে ঘুরিয়ে একই মুখ দেখতে আমার নিজেরই ভালো লাগবে না। যদি কেউ অভিনেত্রী হতে আসে তাহলে তার ওই মানে আমার নায়িকা হওয়ার মতন ওই এজ থাকা সত্ত্বেও আমি কেন বয়স্ক ক্যারেক্টার করছি এই ভাবনাটা তার থাকবে, কিন্তু যে সত্যিকারের অভিনেত্রী হতে আসবে তার এটা আসবে বলে মনে হয় না। কারণ নতুনরা এসছে মানেই যে সবটা খারাপ হয়ে গেছে এটা না, ওদের কাছেও অনেক কিছু শেখার আছে, ওরা তো রাজনীতিবিহীন কোনো জায়গা তো হয় না। আজ সিনেমা সফরে আড্ডায় যিনি আমার সঙ্গে রয়েছেন তাকে দেখলে একটা চরিত্রের কথা এই মুহূর্তে সবার আগে মনে পড়ে, জাদ্রেল শাশুড়ি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন লোপামুদ্রা সিনহা। তোমাকে কেটিভি বাংলায় স্বাগত সবার প্রথম। অনেক অনেক ধন্যবাদ। কেটিভি বাংলার সমস্ত দর্শকদের জন্য অনেক শুভেচ্ছা। জাদ্রেল শাশুড়ি, তোমাকে দেখে কোনোভাবেই জাদ্রেল মনে হয় না, কিন্তু এরকম একটা চরিত্রকে ইনগ্রেন কিভাবে করলে? আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা চরিত্র আমি করছি। তার কারণ মানে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমাকে কেউ এরকম একটা চরিত্র দেবে। মানে এর আগেও একটা সম্ভাবনা তৈরি হয়েছিল 2010 সালে, 9 সালে সম্ভবত, যখন জি বাংলায় খনা সিরিয়ালটা হয়েছিল। আমি খনাতে অভিনয় করেছি, কিন্তু সেটা পরবর্তীকালে আমাকে আলাদা চরিত্রে নেওয়া হয়েছে, কিন্তু আমার লুকসেট করানো হয়েছিল মেন যে নেগেটিভ ক্যারেক্টারটা। তখন চ্যানেল থেকে মানে অডিশন দেখার পর আর কি বলেছিলেন যে কখনো না এই ফেসকে যেভাবে পাবলিক নেয় আমরা আমরা মরে যাবো, এরকম হবে না হবে না, মানে ত্রিজটা চরিত্র ওর নয়। আমাকে তখন কৌরকি দেওয়া হয়েছিল। মানে আমি তো শুনেছি যে এই ক্ষেত্রেও নাকি এরকম একটা ঘটনা ঘটেছিল, যে আমার কিন্তু লুকসেট হয়েছিল অনুভবের মায়ের চরিত্রে। তারপর যেদিন আমরা প্রোমো শ্যুট করতে যাই শান্তিনিকেতনে, তার আগের দিন আমাদের দাসানিতে ডাকা হয় যে ফাইনাল একটা লুকসেট হবে, এবং সেখানে গিয়ে জানতে পারি আমি অনুভবের মা নয়, আমি সুদেবের মায়ের চরিত্রে অভিনয় করব। যদিও প্রথম দিকে সুদেবের মায়ের চরিত্রে এতটা শেডটা এরকম হয়নি, মানে গল্প এগোতে এগোতে এবং চরিত্রের যে অভিনেতা সেটাকে কীরকমভাবে আত্মস্থ করতে পারছে, কীরকমভাবে নিয়ে যেতে পারছে, সেই অনুযায়ী কিছু তো বদল হয়, সেভাবেই হয়েছে। কিন্তু এই চরিত্রটা আমি করতে পারবো সেটা কিন্তু বোধহয় প্রথম দিকে দ্বিমত কিছু ছিল, কিন্তু এটার যিনি কাস্টিং ডিরেক্টর তিনিই একমাত্র বলেছিলেন, যদিও এত বছর অভিনয় করে সত্যিকারের অভিনেত্রী হয়ে থাকে তাহলে যে কোনো চরিত্রেই পারবে, তার জন্যে দরকার হবে না যে তার এই লুকটা আমরা জানি বলে এই লুকে করতে পারবে না, এরকম কোনো ক্যারেক্টার। তো সেই জন্যে আমার তো মানে অসংখ্য ধন্যবাদ আমাদের কাস্টিং ডিরেক্টর বা সৃজনশীল পরিচালক যিনি, তাকে। আচ্ছা, কোণে দেখা আলোর কথা যেহেতু বলছি, এই ধারাবাহিকটা কিন্তু এই মুহূর্তে দুভাবে দেখা হচ্ছে। একটা হচ্ছে ভীষণ পজিটিভ, একটা প্রেমের গল্প, একটা অসম্পূর্ণ প্রেম, যে প্রেমটা হয়তো পরিণতি পাবে কিনা সেটার কোনো ঠিক নেই আগামী দিনে। এটা নিয়ে দর্শকের মাঝে একটা কৌতূহল রয়েছে। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে কোথাও একটা গিয়ে পরকীয়াকে দেখানো হচ্ছে। কেন, মানে একজনের বিয়ে রয়েছে, কিভাবে বিষয়টাকে, তো দর্শক ওটাকেই কিন্তু ভালোবাসছে দেখতে, যে না, যে জায়গায় সত্যি ভালোবাসা রয়েছে সেটা যেন পূর্ণতা পায়। হ্যাঁ, এটা নিয়ে একটা দ্বিমত রয়েছে, সেটা সোশ্যাল মিডিয়া মারফত এবং আমরা মানুষজনের সঙ্গে কথা বলেও বুঝতে পারছি। কিন্তু মানে চরিত্রগুলো না, আমার ব্যক্তিগত মত হচ্ছে যে খুব বাস্তব। মানে এরকমভাবে একটা মানুষের অ্যাটাচমেন্ট হতেই পারে, কোনো একটা জায়গায় থাকতে থাকতে দিনের পর দিন একটা যাপনের মধ্যে দিয়ে একটা সম্পর্ক তৈরি হতেই পারে। হ্যাঁ, সেখানে কেউ না কেউ তো নেগেটিভ এলিমেন্ট কিছু দিচ্ছেই। সবাই তো যে খুব পজিটিভভাবে হয়ে গেছে তা নয়, কারুর না কারুর নেগেটিভিটি কাজ করেছে সিচুয়েশনটা তৈরির ক্ষেত্রে। তো হয়, কিন্তু মানে এটা না হওয়ার কিছু নেই, দুটো মানুষের মধ্যে সম্পর্ক হয়ে যায়, মানে সেটা একটা লিগ্যাল রিলেশনে থাকার মধ্যেও কিন্তু কোথাও একটা সম্পর্ক দানা বাঁধতে পারে, এটা অবাস্তব কিছু নয়। কিন্তু সেটাকে মানে অনেকে বলছে যে প্রমোট করা। আমার মানে সিরিয়ালের ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, যারা ধারাবাহিক নির্মাতা তারা না মানে আমাদের থেকে অন্য ভাবনা চিন্তা, মানে সাধারণ দর্শকের থেকে তাদের ভাবনা চিন্তা নিঃসন্দেহে আলাদা হবে। তারা ব্যবসাটা করতে এসছেন, তো তারা বুঝবেন যে তাদের বাণিজ্যটা কোন দিকে যাচ্ছে, সেই অনুযায়ী সম্ভবত গল্প এদিক ওদিক হয়, মানে এটা আমাদের হাতে, চরিত্রের হাতে থাকে না। যদিও আমরাই গালাগালিটা খাই, পর্দার সামনে আমাদের দেখা যায়, তাই জন্যে যারা ওপারে রয়েছেন তারা ভালোবেসে হলেও প্রচুর গালাগালি দেন।
কিন্তু যারা এই মুহূর্তে ধারাবাহিক দেখে, যারা এত বছর ধরে মেগার সঙ্গে জড়িয়ে রয়েছে, এবং আর্টিস্টদের কথা আমি বলবো, এটা কিন্তু বেশ যারা পুরনো আর্টিস্ট তারাই বলছেন যে আমরা এই মুহূর্তে সরে আসছি, কারণ গল্পের মধ্যে কথাটা একঘেয়েমি চলে আসছে। শুরুর দিকে খুব ভালো থাকে, শেষে যেন কীরকম একঘেয়েমি একটা এসে যায়, সে কারণে আমরা আর চাইছি না ধারাবাহিকে মানে অভিনয় করতে। এই বিষয়টা নিয়ে কি বলতে চাই? এটা তো আমার মনে হয় ব্যক্তিগত মত, যে সরে আসার ব্যাপারটা ব্যক্তিগত মত। গল্পের একঘেয়েমি যদি বলা হয়, গল্প সত্যি শুরুর দিকে অনেকে অনেক কিছু নতুন নতুন কনসেপ্ট নিয়ে ভাবে, কিন্তু ওই যে বললাম বাণিজ্যিক একটা কারণ থেকেই যায়। সেখানে টিআরপি ওরিয়েন্টেড যেহেতু সব কিছু, তার জন্যে তো অনেক কিছুই এদিক ওদিক হয়, সেই কারণেই সম্ভবত এগুলো হয়ে থাকে। আমি ওইভাবে নিজে মুখে বলতে পারবো না যে আমি আমার গল্প একঘেয়েমি লাগছে বলে আমি সরে আসছি, এত বড় বুকের পাটা আমার নেই, কারণ আমি বিশেষ করে এই চরিত্রটাতে তো নেই। তার কারণ হচ্ছে আমি নিজে যেহেতু জানতাম না যে আমার রেঞ্জ কতখানি, এই চরিত্রটা করতে এসে আমি বুঝতে পারলাম যে আচ্ছা তাহলে আমি এটাও পারি। মানে আমাকে কোথাও চারদিক থেকে ভাবানো হয়েছিল যে আমি ওই সফট লুকের ভালো বউ এইটুকুই, কিন্তু অভিনেত্রী হিসেবে তো সেটা আমার সম্পূর্ণ সার্থকতা পায় না। তো মানে আমি যত রকমের চরিত্র করব সেটাই আমার কাছে, যারা সরে আসছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, বাণিজ্যিক বিষয় নিয়ে কথা বললে সেখান থেকে আসবো, কি মনে হয় এখন এখন যে গল্প লেখা হয়, কন্টেন্ট কি কন্টেন্টের জন্য, নাকি দর্শক কি চাইছে সেই ভেবে কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে? হ্যাঁ, কিছুটা দর্শকের ভাবনা চিন্তাকেও প্রাধান্য দেওয়া হয়। কন্টেন্ট তো একটা তো মূল গল্প থাকেই, কিন্তু একটা মূল গল্প তো, যেমন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি থেকে অনুপ্রাণিত। নৌকাডুবি তো আজকে 1 বছর 2 বছর ধরে একটা গল্প নিয়ে কাজ নয়, সেখানে অনেক মানে শাখা প্রশাখা তার বেরোবে, তো সেইগুলোকে আনতে গিয়ে এরকম অনেক কিছু উপাদান চলে আসছে। আচ্ছা, এবার একটু অন্য টপিকে যাই। 16 মাস তুমি কাজ করোনি, বা তার বেশি হবে কিছুটা, হ্যাঁ 15-16 মাস। হ্যাঁ, কি হয়েছিল, কেন কাজে ফেরোনি তুমি? কি কোনো রকমভাবে ফেডারেশনের বা রাজনীতির শিকার হয়েছিল টলিউডে, নাকি অন্য কারণ ছিল? না, মানে রাজনীতির শিকার ওইভাবে বলবো না। এ পাকে চক্রে ওই সময়টার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের মানে এই যে পালাবদলটা হলো, তার কফিনে শেষ পেরেকটা হয়তো তখন পোতা হয়েছিল, অভয়া আন্দোলনটা হয়েছিল। তো অভয়া আন্দোলনে আমি মোট বোধহয় 3 দিন আমি মিছিলে পদযাত্রায় সামিল হয়েছিলাম। মানে আমার তো মনে হয় যে কোনো সচেতন নাগরিকেরই এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে ছিল। যাদের ছিল না তাদের আমি সচেতন নাগরিক বলে মানে মনেই করি না, গণ্যই করি না। কিন্তু শুধুমাত্র যে ওই কারণের জন্য আমার কাজ বন্ধ ছিল এটা কখনোই নয়। তার কারণ আমার মনে হয় না এই ফেডারেশনের যে ব্যাপারটা, এটা আমাদের ধারাবাহিকে সেইভাবে কোনো প্রভাব ফেলে বলে আমার মনে হয় না, অন্তত চরিত্রাভিনেতাদের ক্ষেত্রে তো সেরকম কিছু নয়। আমার অ্যাকচুয়ালি 2024 সালে একটা কি বলবো আকস্মিক দুর্ঘটনা হয়েছিল, যে খবর পড়তে পড়তে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তো ওই সময় একটুখানি টালমাটাল ওরকম চলছিল, তার মধ্যে আমার বাড়িতে একটু বিপর্যয় হয়েছিল। আমার শাশুড়ি বেড়াতে গিয়ে আমাদের সঙ্গে পড়ে গিয়ে একটু অসুবিধায় পড়ে গিয়েছিল, তো সংসারের হাল ধরতে হয়েছিল। শুরুর দিকটা ওই কারণে বন্ধ ছিল। এবার একটা জিনিস হয় কি, রানিং প্রজেক্ট চলতে চলতে আমাদের হয় অনেক সময় অফার আসে, সেগুলো ডেট বা সব কিছু পারমুটেশন কম্বিনেশন করেই করতে হয়। এবার যেই 2-3 মাস হয়ে গিয়েছিল, তারপরে যেটা হলো একটু আলগা হয়ে গিয়েছিল, এরকম মানে দেখতে না পেলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এটা তো হয়েছিল। তারপরে যে চরিত্রগুলো আসতে শুরু করেছিল, সেখানে আমার সঙ্গে পুরো বিষয়টা ব্যাটে বলে হচ্ছিল না। মানে একদম নর্মাল এমন একটা চরিত্র হলো যেখানে আমার সত্যি কিছু করার নেই, সেরকম হয়েছে। আবার কোনো জায়গায় বাজেটে আটকে গেছি, মানে হঠাৎ করেই দেখলাম ইন্ডাস্ট্রিতে বাজেট নিয়ে এত মানে এমন একটা জায়গায় কথাবার্তা পৌঁছচ্ছিল, তখন মনে হচ্ছিল এটা শিল্পের জায়গা নয়, এরকম একটা মানে এমনও হয়েছে যে প্রযোজক নিজেই বলেছেন যে আমার সংস্থা থেকে তোমাকে বলা হয়েছিল প্লিজ তুমি হ্যাঁ করো না, কেন ওটার বাজেটটা সত্যিই কম, তুমি যদি মানে আমাদের কথা ভেবে কাজ করতেও আসো তাও আমি নিজে থেকে তোমাকে বারণ করবো, এরকমও হয়েছে।
এই মুহূর্তে বাজেটের সমস্যা তুমি বলছো, তাহলে কোথাও কি এটা হচ্ছে যে কারণে এইটাই কি কারণ যে নতুন নতুন মুখ, নতুন নতুন আর্টিস্ট নেওয়া হচ্ছে? এবং এটাও কিন্তু বেশ কিছু আর্টিস্ট বলেছেন যে এখন অল্প বয়সী আর্টিস্টদেরও বয়স্কদের রোল দেওয়া হয়, যেহেতু তারা তাদের সেই কম্পারেটিভলি তাদের মানে রেমিউনারেশন কম হয়। এটা মানে এই বিষয়গুলো কি হঠাৎই শুরু হয়েছে নাকি চলতো, বা যদি চলে তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য কতটা প্রবলেমেটিক? এটা আমরা লক্ষ্য করছি এটা ওই কোভিডের সময় থেকে, এই সময় থেকে এই বাজেটের ব্যাপারটা একটু মানে দেখো আমাদের সঙ্গে যখন কোনো নতুন কাজের কথা হয় তখন এটা খুব নর্মাল কথা যে আমাদের কিন্তু দিদি এতটা বাজেট নেই, এটা আমরা শুনে অভ্যস্ত। কিন্তু এই এতটা বাড়াবাড়ি যেটা, সেটা কোভিডের সময় থেকে শুরু হয়েছে এবং সেই কারণেই নতুন মুখ তো আসা অবশ্যই উচিত। কেন একঘেয়ে, আমি আমি নিজে দর্শকের অ্যাঙ্গেল থেকে তো আমি বলবো যে একজন শিল্পীকে 3-4টে চ্যানেলে এই ঘুরিয়ে ঘুরিয়ে একই মুখ দেখতে আমার নিজেরই ভালো লাগবে না। ইনফ্যাক্ট আমি যদি আমাকেও দেখি আমার নিজের ভালো লাগবে না, এটা আমি সত্যি কথা বললাম। কিন্তু একজন নতুন আর্টিস্টকে যখন বয়স্ক রোল দেওয়া হচ্ছে বা ধরো মানে অনেকটা এজেড রোল দেওয়া হচ্ছে, তাহলে তো সে শুরুতেই অনেকটা মানে এগিয়ে গেল, ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেল, তাতে সে নায়িকার রোলটা করতে পারলো না। তাহলে এইটা কি তার মানে ক্যারিয়ারের জন্য কোথাও ক্ষতিকর নয়? কারণ একটা মুখ সেট হয়ে যায়, যেটা আমরা জানি যে অমুক আর্টিস্ট অমুক মুখে ভালো লাগছে, যেটা মানে আমি বলবো না টাইপ কাস্ট করা, কিন্তু এই সমস্যাগুলো তো রয়েছে। সমস্যা রয়েছে, কিন্তু একটা জিনিস কি, আমাদের না স্ক্রিন এজটাই এজ, আসল এজটা তো ম্যাটার করে না, স্ক্রিনে যে এজটা সেটাই। এবার লাবণীদি তো বুম্বাদার থেকেও ছোট, কিন্তু কত ছোট বয়স থেকে তো লাবণীদি মায়ের রোল প্লে করেছেন, তো সেখানে কোথাও তাকে মনে হয়নি যে কম কিছু, কারণ তিনি সেই মানে বয়সের যে কম যে ব্যাপারটা সেটা তিনি তার অভিনয় দিয়ে পুষিয়ে দিয়েছেন। আমাদের ইন্ডাস্ট্রিতে ওটা ম্যাটার করে না, যদি কেউ অভিনেত্রী হতে আসে তাহলে তার ওই মানে আমার নায়িকা হওয়ার মতন ওই এজ থাকা সত্ত্বেও আমি কেন বয়স্ক ক্যারেক্টার করছি এই ভাবনাটা তার থাকবে, কিন্তু যে সত্যিকারের অভিনেত্রী হতে আসবে তার এটা আসবে বলে মনে হয় না। এখন এত লোকে ঢুকেই আমরা দেখছি আর্টিস্টদের গাড়ি বাড়ি সমস্ত কিছু হয়ে যাচ্ছে, তোমাদের আমরা দেখি এখনো ডাউন টু আর্থ, একদম নর্মালি চলাফেরা, মানে সেই যে বিষয়টা আমরা এত বছর ধরে কাজ করছি সেই যে ইগো, সেই ব্যাপারটা তোমাদের মধ্যে নেই। এবং আমি যাদের সঙ্গে কথা বলেছি আমি দেখেছি তোমাদের কারোর মধ্যেই নেই। কিন্তু আমরা যদি এখনকার জেনারেশনের কথা বলি, গাড়ি বাড়ি মানে একটা সেই একটা মানে ওয়েট নিয়ে চলা, এই বিষয়টাকে কি বলবে এবং তোমরা কীভাবে মেনটেন করো? আমার মেনটেন করা কিছু না, আমার যাপনটা আমার মতন, আমি মফস্বলে বড় হয়েছি, আমি খুব কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি এবং আমি সবসময় একটা সাধারণ জীবন চেয়েছি, যে জীবনটায় আমি আমার পেশাটাকে গ্ল্যামার ওয়ার্ল্ড বলে আমার মনে হয় না। আমি আর 5টা জীবিকার মতো এটা আমার জীবিকা, হ্যাঁ এটা আমার নেশা, সেই সঙ্গে আমার পেশা, সেই জন্যে আমি এটা মানে ওইরকমভাবেই দেখি, মানে আমার কোথাওই মনে হয় না যে আমি সাধারণের থেকে আলাদা কিছু, আমি আমার যাপনটা এরকমই। আর আমি মানে একটু ব্যালেন্স করে চলতে চেয়েছি জীবনটাকে এবং আমার পেশাটাকে, যাতে আমি সবটাকে সুন্দরভাবে নিতে পারি। মানে আমাদের প্রফেশন সম্পর্কে অনেকের তো অনেক রকম মত, এটা ঠিকই যে 100% যদি একটা জায়গাকে দিয়ে দিই তাহলে আরেকটা দিক আমার মানে ক্ষতিগ্রস্ত হবে, এটা তো খুব সত্যি কথা। তো আমি চেয়েছি সবসময় যে আমি আমার পরিবারটাকেও নিয়ে থাকবো, আমার নিজের লাইফটাকে নিজের মতন করে এনজয় করব, তো আমার একটা পরিধি তৈরি করে নিয়েছি, আর সেই পরিধিতে ডিসিপ্লিনকে সর্ব অগ্রে আর কি জায়গা দিয়েছি, সেই জন্য কোনো কিছু অসুবিধা হয় না। দর্শকদের অনেক মন্তব্য যেমনটা বললে ইন্ডাস্ট্রি নিয়ে, এবং তারা নিজেদের মতন একটা ধারণা করে নিয়েছে যে এটা এরকম, কি বলবে? এবং তাদের যখন কোনো রোম্যান্টিক সিন তারা পর্দায় দেখে, তাদের তো আরও কীভাবে হচ্ছে, কীভাবে ঘটছে, এই বিষয়গুলো একটা কৌতূহল থাকেই। কি বলবে দর্শকদের যে যে একটা আমরা জানি কীভাবে শ্যুট হয় এবং একটা রুমে কী কী, পুরোটা যদি বলো। হ্যাঁ মানে আমাদের এটা একদম মানে যেরকম অন্যরা তাদের জীবিকার জন্য অফিসে যায়, কর্মক্ষেত্রে পুরুষ মহিলা সবাই রয়েছেন, তাদের মধ্যে যেরকম আড্ডা হয়, যেরকম আর 5টা কথাবার্তা হয়, আমাদের মধ্যেও সেটা হয়। হ্যাঁ এটা হতেই পারে যে দুটো মানুষ এমন কোনো চরিত্র অভিনয় করছে, দিনের পর দিন একটাই হচ্ছে, একটা সূক্ষ্ম সম্পর্ক তৈরি হতো, এবার কারোর মধ্যে সেটা আরও বেশি দূর এগোতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোনো মানে এমন নয় যে এই জগতে আছি বলেই কিছু সেরকম করতে হবে, নিজের চারপাশে একটা ওরকম মানে অরা সৃষ্টি করতে হবে যেখান থেকে ওরকম ও এর সঙ্গে পাঠ করছে মানে এর সঙ্গে রিলেশন, এটা হয় না, বাকিটা দেখানো। একদম, বহু বছর ধরে তুমি অভিনয় করছো, সেখান থেকে দাঁড়িয়ে তুমি বদলাতে দেখেছো নো ডাউট, এটা বলতে পারি আমরা ইন্ডাস্ট্রিটাকে, এবং গ্রিন রুমও
তোমাদের যে ইউনিটি, একটা যে ফ্লোরের যে ইউনিটি থাকে, সেটা আমরা এখন দেখতে পাই 3 মাসে। এখন খুব একটা ধারাবাহিক খুব বেশি হলে 3 মাস, তার বেশি আর চলতে খুব একটা দেখা যায় না। কি বলবে, কতটা চেঞ্জ দেখতে পাচ্ছ, এবং সেটা কি কোথাও ডেভেলপমেন্ট না কোথাও ক্ষতিকর তোমাদের ইন্ডাস্ট্রি, মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য? সব জিনিসেরই যেরকম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এখানেও তাই বলবো। কারণ নতুনরা এসছে মানেই যে সবটা খারাপ হয়ে গেছে এটা না, ওদের কাছেও অনেক কিছু শেখার আছে। ওরা এত তাড়াতাড়ি কোপ আপ করতে পারে, আমরা কিন্তু এত সহজে পারতাম না। আমার নিজের মনে আছে, আমি যখন প্রতিবিম্ব সিরিয়াল করতাম, তখন আমার 4জন দেখানো হয়েছিল শাশুড়ি রয়েছে, খুব শাশুড়িরা মিলিয়ে, মানে অনুরাধাদি, রীতাদি, দোলনদি, শ্রীলেখাদি। তো মানে তখন অনুরাধাদির সঙ্গে যখন পাঠটা করব, আমার মানে একদম পরিষ্কার মনে আছে, দরজায় নক করে ওনার ঘরে ঢুকে ওনার সঙ্গে পাঠটা পড়তাম, এরকম করতাম। পরবর্তীকালে খেলনা বাড়িতে এসে দেখা হয়েছিল অনেক বছর বাদে ওরকম কাজ করতে এসে। তখনও যখন ওরকম করছি, মানে উনি বলছে এখনও তো এরকম এরকম আর কি। লিলি আন্টি, আমি একসঙ্গে ওনার সঙ্গে রুম শেয়ার করতাম, মানে আমার কাছে বিরাট পাওনা ছিল যে এদের কাছ থেকে কত কিছু শিখতে পারছি। এখন একটু এক ব্যাপার হয়েছে যে এখন সব মেকআপ রুম একটা ভাগ অমুক তমুক এসছে। তো আমি জানি না, আমাদের কিন্তু হ্যাঁ এইটা একটা প্লাস পয়েন্ট বলতে হবে, আমাদের সিরিয়ালে কিন্তু কোনো মানে হিরোইনদের জন্য আলাদা মেকআপ রুম বা বাকিদের জন্য আলাদা মেকআপ রুম এটা নেই, যার জন্য আমাদের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা, মানে অন্তত আমি যখন যাই দেখি সবাই খুব সুন্দর রয়েছে। মানে সবাই মিলেই আমরা মানে ওই কার্ড যে খেলা এইসবও হয়, খাওয়া দাওয়া, গল্প, পড়াশোনা। আমার তো বৌমাকে তো পড়াশোনা করাতে মানে আমি ছাত্রী হয়ে যাই, হ্যাঁ এইসবও করতে হয়। তো একটাই রুমের মধ্যে, আবার সেখানে কেন কি ওখানে যিনি গার্জিয়ান হিসেবে আছেন পাপিয়াদি, তিনি এত সুন্দর হালটা ধরে রয়েছেন, কেউ কিছু করতে পারে না। ছোট্ট বৌমা কেমন গো? খুব মিষ্টি মেয়ে, খুব মিষ্টি মেয়ে। ও মানে ও অভিনয়ে যতটা এফর্ট দিচ্ছে যথেষ্ট, মানে ওর বয়সের তুলনায় তো যথেষ্ট। তবে ওর ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আমি ওর সঙ্গে পাঠটা করে আমি দেখতে পেয়েছি, ও ইনপুট যেটা দেয় আউটপুটটা অনেক বেশি বেরোয়। এবার সেইটা আমার কেন জানি না মনে হচ্ছে ওর ওপর একটা কোনো ব্লেসিংস কিছু একটা কাজ করে, যেটা আমি যখন দেখছি আমার সামনে, এই ধরো তুমি রয়েছো, তুমি কথা বলছো একরকম, কিন্তু যখন আমি মনিটরে দেখছি শটটা দেওয়ার পর, তখন অন্য একটা স্পার্ক আসছে। এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে, মানে কিছু তো একটা আছে ওর। ইন্ডাস্ট্রি থেকে আক্ষেপ? হয়তো মানে 2-3 বছর আগে হলেও হতো, এখন কোনো আক্ষেপ নেই। আক্ষেপই বা কি কি ছিল? 2-3 বছর আগে অবধি হয়তো মনে হতো এই যে সবাই এত বাহবা দিচ্ছে, এত কিছু বলছে, কিন্তু আমি কোনো দিন ইন্ডাস্ট্রি থেকে কোনো সেই অর্থে পুরস্কার পাইনি, যদিও আমার ঘর ভর্তি পুরস্কারে আবৃত্তি বা আমার অন্যান্য অ্যাক্টিভিটিসের এতে, কিন্তু অভিনয়ের জন্য যে এত কিছু পাইনি। কিন্তু এখন এসে আমার রিয়েলাইজেশন, মানে আমার থেকে বেশি পুরস্কার ইন্ডাস্ট্রিতে কেউ পায়নি বোধহয়। তার কারণ এত বছরে কোনো একটা চ্যানেল যাদের জন্মলগ্ন কি, তাদের এই চ্যানেলের নাম আসার আগে অন্য চ্যানেল নাম ছিল, তখন থেকে আমাকে এমন এমন চরিত্র দিয়ে গেছেন তারা, এর থেকে বড় উপহার আর কি হয়? যখনই কোনো চ্যালেঞ্জিং ক্যারেক্টার, মানে একটা চ্যানেলের যদি আজকে সেই চ্যানেলেরও বয়স 26 বছর, আমারও ক্যারিয়ার ওরকম আর কি, সেই চ্যানেলের যদি 10টা মেজর সিরিয়াল নাম করা হয়, তার মধ্যে 7টাতেই আমি রয়েছি। তো এর থেকে বড় পুরস্কার তো আর কিছু হতে পারে না। তা আমি যদি কাজটা না পারতাম তাহলে তো নিশ্চয়ই এটা হতো না। পুরস্কারের নিশ্চয়ই আর কোনো ক্রাইটেরিয়া আছে, সেইগুলো আমার সঙ্গে ম্যাচ করে না। খুব সার্কাস্টিক্যালি উত্তর দাও, এবং মানে এটাই সত্যি কথা। কিন্তু প্রত্যেকে আমাকে ভীষণ ভালোবাসেন, ভীষণ স্নেহ করেন, এবং আমি জানি না আমি তাদের কতটা যোগ্য কাজ দিতে পারছি, কিন্তু যখন চরিত্রগুলো পাচ্ছি তখন মনে হচ্ছে। বিগত কিছু বছরে রাজনীতি কতটা জড়িয়ে গেছিল টলিউডের সঙ্গে তোমার মনে, এবং কি কি ক্ষতি করে দিয়ে গেছে ওভারঅল, এবং কোন কোন বিষয়গুলোর দিকে যদি একটুখানি ক্ল্যারিফাই বা একটুখানি যদি মানে আরও যদি একটুখানি মানে ব্রাশ আপ করা যায়, তাহলে তোমাদের কাজ করার স্পেয়ারে অনেকটা বেটারমেন্ট আসে। আসলে অনেক ওই গণ্ডি বোধহয় তৈরি হয়েছিল যে এই আমি সিরিয়াল ইন্ডাস্ট্রির কথা বলছি না, সিরিয়ালে এসব কিন্তু এতটা আমার মনে হয় না ম্যাটার করে বলে। সিনেমার ক্ষেত্রে আমরা হয়তো আরও কিছু ভালো ছবি হারিয়েছি এই কয়েক বছরে, কেননা আমাদের সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট বা এরকম জায়গা থেকে কিছু মানুষজন আছেন যারা ভীষণ পোটেনশিয়াল, ভালো ভালো কাজ করতে পারেন, যারা ইন্ডিপেন্ডেন্ট ছবি করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে টলিউডের যে নির্দিষ্ট কিছু নিয়মাবলীর
গেরোতে পড়ে গিয়ে। তো সেইগুলো বোধহয় না হলে বাংলা ছবি আরও আরও উন্নতি করতে পারতো। বলা তো যায় না, এদের এই নতুন যে সমস্ত পরিচালকরা কাজ করছেন এই সব জায়গা থেকে পড়াশোনা করার পর তারা কিছু একটা স্পার্ক হয়তো বেরিয়ে যেত, মানে বিশ্বের দরবারে হয়তো বাংলা ছবি আবার একটা কিছু মাইল ফলক একটা রাখতে পারতো। এইগুলো আমার মনে হচ্ছে ওই নিয়মের বেড়াজালে পড়ে একটু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং এবং পরিচালকরা কাজ করতে পারেননি মানেই নতুন নতুন অভিনেতা অভিনেত্রীদের পায়নি, এটা তো হয়েছে। শেষ করব, কিন্তু রাজনীতিহীন কোনো জায়গা কি হয়? সব জায়গাতেই তো মনে হয় পলিটিক্স কোনো না কোনোভাবে জড়িত। অবশ্যই সংসার হচ্ছে তার মধ্যে সব থেকে বড় জায়গা। সংসারের পলিটিক্স সব থেকে বড়। যে সমস্ত সংসারগুলো সুখে আছে জানবে তারা নিঃশব্দে একটা পলিটিক্স নিশ্চয়ই করেছেন, মানে সেটা ভালো পলিটিক্স, আমি বলছি না যে কারুর ক্ষতি করে, কিন্তু ওই সংসারের ব্যালেন্সটাও একটা পলিটিক্স। তো রাজনীতিবিহীন কোনো জায়গা তো হয় না, এটা ঠিক কথা। আর একটা ছাতার তলায় একটা আসতে হয়, কিন্তু সেই ছাতাটা যদি মানে নির্দিষ্ট রঙে আক্রান্ত হয়ে মানে সেখান থেকে কোনো ভাইরাস দিতে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু সেই ছাতাও আবার সরে যায়। শেষ করতে হবে, দর্শক যারা তোমাদের অভিনয় এবং তোমার পার্টিকুলার অভিনয় দেখতে ভালোবাসেন এবং যারা চাইছে তোমাকে নতুন নতুন ক্যারেক্টার, এবং যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? কারণ অনেকেই হয়তো কাজ খুঁজছে, বুঝতে পারছে না কিভাবে ঢুকবে এই ফিল্ডে। শুধুমাত্র রূপলি পর্দা বা মানে এই যে জগৎটা, স্ক্রিনে মুখ দেখানোর আশা করে যদি কেউ আসে তাহলে কিন্তু বলবো এটা সম্পূর্ণ তাদের ধারণাটা ভুল। যদি আমাকে প্রচুর দিন ধরে কাজ করতে হয়, কাজটা যদি আমার নেশা আমার ধ্যান জ্ঞান হয়, তাহলে নিজেকেই ফোকাস করতে হবে, একটা ভিত তৈরি করে এখানে আসা ভালো। না হলে আমাদের চোখে দেখা, আমি এই ২৬ বছরে অনেক অভিনেতা অভিনেত্রীকে আসতে যেতে অনেক কিছুই দেখেছি। তো আমার মনে হয় আশা, একটা ফেম পাওয়া, এগুলো যতটা না শক্ত তার থেকে ধরে রাখাটা অনেক শক্ত, মানে সেটা জীবনের সম্পর্কের ক্ষেত্রেও তাই, একই কথা। তো সব কিছুর জন্যেই একটা সাধনার দরকার, সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলেও সাধনা লাগে। তো সেরকমই একটা জগতে আমি যদি নিজেকে ঠিক জায়গায় একটা যাপনের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি, তাহলে অন্য কিছুর দরকার নেই। একটা ছোটোবেলা থেকে একটা বাচিক আঙ্গিক দুটো অভিনয়েরই একটা প্রসেসের মধ্যে থাকা উচিত, মানে হয় আবৃত্তি বা গান, তার সঙ্গে থিয়েটার হোক নাচের হোক, যে কোনো একটা ট্রেনিং, নিজেকে নিজের স্কিলকে ডেভেলপ করে যেতে হবে। একমাত্র স্কিলকে ডেভেলপ করলে কোনো দিন কেউ আটকে থাকতে পারে না। আজকে আমাদের ইন্ডাস্ট্রিরই অভিনেতাকে ব্যান করে রাখা হয়েছিল এতদিন ধরে, সত্যি কি ওকে ব্যান করে আটকানো গিয়েছিল? তার তো অন্য দিক আছে, সে তো খুলে গিয়েছিল। কেউ পারে না আটকাতে। এই যে বলে এ আমার খারাপ করে দিয়েছো, কেউ পৃথিবীতে কারুর শক্তি নেই কাউকে খারাপ করা, এই নজর দিয়ে আমার এই নষ্ট করে দিয়েছো, এগুলো হয় না। আমি যেটুকু পাচ্ছি ওইটুকু আমার কর্ম দ্বারা পাচ্ছি, আর আমি যেটুকু পাচ্ছি না সেটাও আমার ওই বাজে কর্মের জন্যই পাচ্ছি না। কারুর প্রতি রাগ বিদ্বেষ এসব করে কিচ্ছু হবে না। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।